Assalamu alaikum. Welcome to basic grammar class for learning English. Today is the first class on behalf of S9 ELTC Score 9 English Language Training Center. I'm Mohammad Ashrafuzzaman. I am giving you the video class so that you can learn the basic grammar for learning English. This will be the foundation course and totally free because it you are getting this class on YouTube. I will give you inshallah 40 class, and after finishing these 40 classes you see there is no problem for your speaking and writing. These classes will be the basic foundation for your advanced level spoken and written English. আজকের ক্লাসটা প্রথম ক্লাস এবং আশা করি আপনারা পরবর্তী ক্লাসগুলো ফলো করবেন এবং এই এই ক্লাসটা এমনভাবে তৈরি করা হয়েছে যে যেগুলো প্রয়োজন যা প্রয়োজন শুধুমাত্র মানে কোনো প্রতিযোগিতামূলক এক্সামের জন্য না, বা যেগুলো সাধারণত সিলেবাসে থাকে সেই সব গ্রামারের জন্য না, বরং সেই গ্রামার যা আপনার স্পোকেন এবং রিটেনে বা একটা সেন্টেন্স লেখার জন্য বা বলার জন্য প্রয়োজন সেটা। তো আমরা শুরু করলাম। এই ক্লাসটা আসলে আমরা চারটা ইংলিশ বই থেকে ফলো করেছি। প্রথম হলো লার্নিং ইংলিশ দ্য ইজি ওয়ে, সদরুদ্দিন আহমেদ। আহ, তারপরে ইংলিশ গ্রামার ইন ইউসেজ, রেমন মার্ফি। মাইকেল সোয়ানের প্র্যাকটিক্যাল ইংলিশ ইউসেজ, এবং জন স্টুরের অক্সফোর্ড গাইড টু ইংলিশ গ্রামার। এই চারটা বই থেকে সমন্বয়ের মাধ্যমে আমাদের এই ক্লাসটা তৈরি করা হয়েছে। তা আমরা একদম প্রথম থেকে শুরু করছি। টু ইম্পর্টেন্ট পার্টস অফ স্পিচ, নাউন অ্যান্ড দ্য ভার্ব, এখান থেকেই আমরা শুরু করছি। এই নাউন এবং ভার্ব, আর সেই সাথে একটা সেন্টেন্সের যে দুইটা অংশ সাবজেক্ট এবং প্রেডিকেট, এখান থেকে আমরা ক্লাসটা বা লেকচার শুরু করছি। প্রথমে মনে রাখতে হবে এনি ইংলিশ সেন্টেন্স হ্যাজ টু মেইন পার্টস। একটা যে কোনো ইংলিশ সেন্টেন্সে দুইটা পার্ট থাকে, একটা সাবজেক্ট এবং প্রেডিকেট। এখান থেকে আসলে আমাদের ইংলিশ সেন্টেন্স বোঝা শুরু করতে হবে, স্ট্রাকচারটা বুঝতে হবে। যে এবং এই স্ট্রাকচারটা বুঝতে পারলেই আমরা কিন্তু যে কোনো সেন্টেন্স ইচ্ছে মতো বলতে পারবো এবং লিখতে পারবো। তো সাবজেক্ট এবং প্রেডিকেট এই দুইটাই হলো একটা ইংলিশ সেন্টেন্সের অংশ। প্রথমে সাবজেক্ট। সাবজেক্টটা কি? হোয়াট ইজ সাবজেক্ট? সাবজেক্টটা হলো দ্য সাবজেক্ট অফ এ সেন্টেন্স ইজ দ্য পার্সন, প্লেস, থিং অর আইডিয়া দ্যাট ইজ ডুইং অর বিং। মানে একটা সেন্টেন্সের সাবজেক্ট হলো একটা পার্সন হতে পারে, স্থান বা প্লেস হতে পারে, থিং মানে বস্তু হতে পারে, অথবা আইডিয়া মানে ধারণা হতে পারে, যেটা কাজ করছে অথবা যেটা অবস্থা প্রকাশ করছে। তারপরে সাবজেক্ট ইজ দ্য নেমিং পার্ট অফ এ সেন্টেন্স অর ক্লজ, মানে এটা নেম, প্রথমেই নাম বলে দিচ্ছে, মানে কে কাজটা করছে সেই ব্যাপারটা এখানে উল্লেখ করবে। তো ইট শোজ হোয়াট দ্য সেন্টেন্স ইজ অ্যাবাউট, এটা দেখায় যে সেন্টেন্সটা কার সম্পর্কে। অর হু অর হোয়াট ইজ পারফর্মিং অ্যান অ্যাকশন ইন দ্য সেন্টেন্স, সেন্টেন্সের মধ্যে কে কাজ করছে সেইটা, বা কি কাজ করছে সেইটা। The subject is most often a noun, pronoun or noun phrase. Subject তো যে কাজ করছে সেই দেখবেন যে আসলে নাউন, প্রোনাউন অথবা নাউন ফ্রেজ। এই এই তিন ধরনের ওয়ার্ড হলো সাবজেক্ট হিসেবে কাজ করে। তো আপনি যদি আস্ক হু অর হোয়াট অ্যান্ড ইউ উইল গেট দ্য সাবজেক্ট। আমরা দেখেন সাবজেক্টটা আবার একটু দেখি। সাবজেক্টটা হলো পার্সন হতে পারে, প্লেস হতে পারে, থিং হতে পারে, অথবা আইডিয়া হতে পারে। এটা হলো নেমিং পার্ট। আর যার সম্পর্কে সেন্টেন্সটা যার সম্পর্কে সেটাই হলো সাবজেক্ট। এটা সাধারণত নাউন, প্রোনাউন অথবা নাউন ফ্রেজ হবে। আপনি যদি হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করেন তাহলে আপনি পেয়ে যাবেন সাবজেক্ট। এরপরে হলো প্রেডিকেট। What is predicate? A predicate is the part of a sentence or a clause that tells what the subject is doing or what the subject is. মানে
সাবজেক্ট সম্পর্কে যা বলা হচ্ছে সেটাই হলো প্রেডিকেট। মানে সাবজেক্ট কি করছে, অথবা সাবজেক্টের অবস্থাটা কি, যে তথ্যটা দেওয়া হচ্ছে পরে, সাবজেক্টের পরে, সেটাই হলো প্রেডিকেট। দ্য প্রেডিকেট টেলস সামথিং অ্যাবাউট দ্য সাবজেক্ট। প্রেডিকেটটা আসলে সাবজেক্ট সম্পর্কে কিছু বলে। ইট অলওয়েজ কন্টেন্স এ ভার্ব। প্রেডিকেটের একটা বৈশিষ্ট্য হলো এখানে একটা ভার্ব থাকবে সবসময়, এবং দ্যাট মেক্স দ্য স্টেটমেন্ট। এটা যে একটা স্টেটমেন্ট তৈরি করবে অ্যাবাউট দ্য সাবজেক্ট অফ দ্য ভার্ব, মানে ভার্বের সাবজেক্ট। মানে সাবজেক্ট হলো সেন্টেন্সের সাবজেক্ট, আর ভার্বের সাবজেক্ট একই জিনিসই। কিন্তু ভার্বের সাথে এই সাবজেক্টটা খুব মানে কানেক্টেড। তারপরে ইউ ক্যান আস্ক ইউর সেলফ, আপনি প্রশ্ন করতে পারেন হোয়াট দ্য সাবজেক্ট ইজ ডুইং, সাবজেক্টটা কি কাজ করছে, অ্যান্ড দ্য অ্যান্সার ইজ প্রেডিকেট। তাহলে আরেকবার একটু দেখি, প্রেডিকেটটা হলো আহ, সেই অংশ যেটা সাবজেক্ট সম্পর্কে বলে, সাবজেক্ট কি করছে সেটা, অথবা সাবজেক্টের অবস্থাটা কি, সেটাই হলো প্রেডিকেট। প্রেডিকেট হলো সাবজেক্ট সম্পর্কে কিছু তথ্য দেয়, বা কিছু কথা বলে, সেই কথাটাই হলো প্রেডিকেট। আর ইট অলওয়েজ কন্টেন্স এ ভার্ব, এটা খুবই ইম্পর্টেন্ট। এই ভার্বের উপর ভিত্তি করেই আসলে সেন্টেন্সটা গড়ে ওঠে। তো প্রথমে প্রেডিকেট গড়ে ওঠে, এবং ওই গোটা সেন্টেন্সটাই আসলে ভার্বকে কেন্দ্র করে গড়ে ওঠে। তো ভার্বের সাবজেক্ট, ভার্বটার সাবজেক্টটাই সেন্টেন্সের সাবজেক্ট। আর যদি আপনি প্রশ্ন করেন যে সাবজেক্ট কি করছে, অথবা সাব, তাহলে এই উত্তরটা হবে প্রেডিকেট। এরপরে আমরা নাউন সম্পর্কে জানব। এই যে আমরা একটু আগে বললাম যে নাউন অথবা প্রোনাউন অথবা নাউন ফ্রেজ সাবজেক্ট হিসাবে কাজ করে। তো নাউন সম্পর্কে আমাদেরকে জানতে হবে নাউনটা কি। হোয়াট ইজ নাউন? নাউন হলো, নাউন ইজ দ্য নেম অফ এনিথিং, যে কোনো জিনিসের নাম। এটাই হলো নাউন। এখন আমরা নাউনের যে গতানুগতিক যে ক্লাসিফিকেশন আছে সেই দিকে না, যে আমরা নাউনকে চেনার জন্য যে ক্লাসিফিকেশন দরকার, পরীক্ষার জন্য না, কোনো এক্সামের জন্য না, কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য না, যেগুলো সিলেবাসে আমরা স্কুল কলেজে পড়ে এসেছি সেটার জন্য না। আমাদের দরকার হলো নাউনটাকে চেনা। তো সেইভাবে আহ, আমরা এখানে ক্লাসিফিকেশন করব। নেম অফ এ পার্সন, নাউন হতে পারে নেম অফ এ পার্সন, হাসান, করিম। এরপরে দেখেন নেম অফ এ প্লেস, যে কোনো স্থানের নাম, যেমন ঢাকা, লন্ডন। তারপরে নেম অফ এ থিং, কোনো বস্তুর নাম, যেমন টেবিল, চেয়ার। নেম অফ এ ক্লাস অফ পিপুল, অ্যানিমালস, থিংস, যে কোনো একটা একটা ক্লাস, পিপুলের ক্লাস, অথবা অ্যানিমালসের একটা ক্লাস, অথবা থিংসের একটা ক্লাস। মানে এইখানে যে নাউনগুলো আছে সেটা হলো ওই ক্লাসকে বোঝাবে, জেনারেলি ওই ক্লাসকে বোঝাবে, যেমন কাউ, ডক্টর। তারপরে নেম অফ এ গ্রুপ অফ পার্সনস, অ্যানিমালস অর থিংস, এখানে হলো একটু আগে ছিল ক্লাস, এবার হলো গ্রুপ। মানে ওই ওই ধরেন কিছু পার্সনের গ্রুপকে একসাথে একটা ওয়ার্ড দ্বারা প্রকাশ করে, অথবা কিছু অ্যানিমালকে একসাথে একটা গ্রুপ হয়েছে, সেই গ্রুপের একটা নাম আছে, অথবা থিংসের একটা নাম আছে, যেটা থিংস এর একটা গ্রুপের নাম আছে। তো সেই এই গ্রুপের যে নেম, সেইটা সেইখানে এখানে সেই উদাহরণগুলো দেওয়া আছে। দুটো উদাহরণ দিয়েছি, আসলে আরো উদাহরণ পড়তে গেলে আপনি গ্রামার বইয়ে একটু দেখতে হবে। আমরা শুধু ধারণা দিয়ে যাচ্ছি যে এইভাবে আমরা আমাদেরকে ইংলিশটা শিখতে হবে। কমিটি, ফ্লক। এরপরে নেম অফ অ্যাকশনস অর অ্যাক্টিভিটিস, অ্যাকশন অথবা অ্যাক্টিভিটিসের নাম, যেমন ওয়াকিং, রানিং। ওয়াকিং মানে হাঁটা, হাঁটাটা একটা ভালো ব্যায়াম, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। তো এখানে অ্যাক্টিভিটির নাম মানে কাজের নাম, এখানে ভার্বের সাথে আইএনজি যোগ করে এই ওয়ার্ডটা গঠিত হয়েছে। আহ, তো এই ওয়ার্ডটাই হলো একটা নাউন হয়ে গেছে, যেটা একটু আগে ভার্ব ছিল। তো তারপরে নেম অফ কোয়ালিটিস, ইমোশনস, কন্ডিশনস অফ পিপুল অর থিংস। এই যে কোয়ালিটিস, ইমোশনস এবং কন্ডিশনেরও একটা নাম আছে, এই নামগুলো নাউন। লাভ, কাইন্ডনেস, পিস, সিকনেস। তা মানে আমরা ক্লাসিফিকেশনের মাধ্যমে নাউনকে চেনার চেষ্টা করলাম। এরপরে আমরা ফর্ম অফ এ নাউন বাই অ্যাডিং সাফিক্স, সাফিক্স যোগ করে কিভাবে নাউন গঠিত হয় সেটা আমরা দেখব। এরপর এই সাফিক্স যোগ করে নাউনের গঠন যখন আমরা দেখব, তখন কিন্তু নাউন চিনতে এবং গঠন করতে আমাদের সুবিধা হবে।
নাউন ইন্ডিকেটিং পার্সনস, সেই সমস্ত নাউন যেগুলো পার্সনকে ইন্ডিকেট করে সেগুলো দেখেন। ইয়ার একটা সাফিক্স, এইটা ড্রাইভ ভার্ব, এই ভার্বের সাথে ইয়ার যোগ হয়ে হয়ে গেছে ড্রাইভার। এটা কাকে নির্দেশ করছে? একজন পার্সনকে নির্দেশ করছে, ড্রাইভ থেকে ড্রাইভার। ও আর, এডিট একটা ভার্ব, এই এডিটের সাথে ও আর যোগ হয়ে এডিটর হয়ে গেছে, এটা পার্সনকে নির্দেশ করছে। অ্যান্ট, অ্যাটেন্ড, অ্যাটেন্ড্যান্ট। ইস্ট, সায়েন্স থেকে সায়েন্টিস্ট। তারপরে নাউন্স ডিরাইভড ফ্রম ভার্বস অ্যান্ড ইন্ডিকেটিং কোয়ালিটিজ, আইডিয়াস অ্যান্ড কন্ডিশনস। এই ভার্ব থেকে উৎপন্ন এবং কোয়ালিটিজ, আইডিয়াস এবং কন্ডিশনকে ইন্ডিকেট করে এরকম ভার্ব, এরকম নাউন। এজ, এজ যুক্ত হচ্ছে লিকের সাথে, লিক, লিকেজ। তারপরে আল, মানে এল, অ্যারাইভ থেকে অ্যারাইভাল। দেখেন অ্যান্স, অ্যাটেন্ড থেকে অ্যাটেন্ডেন্স। এরি, ই আর ওয়াই, ডিসকভার, ডিসকভারি। মেন্ট, এগ্রি, এগ্রিমেন্ট। শোন, ডিসাইড থেকে ডিসিশন। এস আই ওয়েন যোগ হয়েছে নিচে, মাঝে কিছু ওয়ার্ড ওমিট হয়ে গেছে, কিন্তু আসলে সাফিক্স তো যোগ হয়েছে আর কি, এর মাধ্যমে নাউন গঠিত হয়েছে। এডুকেট থেকে এডুকেশন। ফেইল থেকে ফেইলার, ইউআরই, এটা হলো সাফিক্স, ফেইলের সাথে ইউআরই যোগ হয়ে ফেইলার। এরপরে আরো কিছু সাফিক্স। নাউন ডিরাইভড ফ্রম অ্যাডজেক্টিভস অ্যান্ড ইন্ডিকেটিং কোয়ালিটিস, আইডিয়াস অ্যান্ড কন্ডিশনস। এখানেও কোয়ালিটিস, আইডিয়াস এবং কন্ডিশনস, এবং এগুলো অ্যাডজেক্টিভস থেকে গঠিত হয়েছে। ইম্পর্ট্যান্ট থেকে, ইম্পর্ট্যান্ট একটা অ্যাডজেক্টিভস, এটার সাথে এ এন সি যোগ হয়ে ইম্পর্ট্যান্স। অ্যাবসেন্ট থেকে অ্যাবসেন্স। অ্যাবল থেকে অ্যাবিলিটি। নেস, ডার্ক থেকে ডার্কনেস। টিএইচ একটা সাফিক্স, স্ট্রং এর সাথে যুক্ত হয়ে স্ট্রেংথ, একটু চেঞ্জ হয়েছে কিছু লেটার, তারপরে স্ট্রেংথ, টিএইচ যোগ হয়ে এটা নাউন হয়ে গেছে। তো আমরা সাফিক্স যোগ করে গঠন শিখলাম, তার তার আগে শিখেছি নাউনকে চেনা শিখেছি, গঠন শিখলাম। এরপরে নাউনের প্রকারভেদ বা গঠন, ও আরেকটা গঠন আছে নাউন কিন্তু, বা বৈশিষ্ট্য বলা যায়, নাউন হুইচ আর সিঙ্গুলার, হুইচ আর সিঙ্গেল কল্ড সিঙ্গুলার, মানে যেটা একটা সেটা হলো সিঙ্গুলার। নাউন হুইচ ইজ মোর দ্যান ওয়ান ইজ কল্ড প্লুরাল। মানে নাউন যদি কাউন্টেবল হয় তাহলে এটা সিঙ্গুলার বা প্লুরাল হতে পারে, অথবা আনকাউন্টেবল হতে পারে। কাউন্টেবল, আনকাউন্টেবল, সেখান থেকে সিঙ্গুলার বা প্লুরাল। এরপরে রুলস অফ মেকিং এ নাউন প্লুরাল। আমরা এখন শিখব কিভাবে নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হয়, এই রুলসগুলো। তো নাউনের সাথে নর্মালি এস যোগ করেই হলো প্লুরাল করতে হয়, এটাই সাধারণ নিয়ম। কিন্তু এইটার ব্যতিক্রম আছে কিছু, সেগুলো সেই রুলসগুলো আমরা এখন দেখব। যেসব নাউনের শেষে এন্ডিং উইথ এস, এক্স, সিএইচ, এসএইচ হয়, তার সাথে এস যুক্ত না হয়ে ইএস যুক্ত হবে। যেমন গ্লাস থেকে গ্লাসেস, ম্যাচ, ম্যাচেস, বক্স, বক্সেস, ওয়াচ, ওয়াচেস, ব্রাশ, ব্রাশেস। নাউন্স এন্ডিং উইথ ওয়াই অ্যান্ড এ কনসোনেন্ট বিফোর, মানে ওয়াই থাকবে, লাস্টে ওয়াই থাকবে, শেষে ওয়াই থাকবে, এবং তার পূর্বে কনসোনেন্ট থাকবে। তাহলে কি হবে? ওয়াইটা কেটে যাবে, ওয়াইটা অমিট হয়ে যাবে, আর আই ইএস, অথবা বলা যায় ওয়াইটা আই হয়ে যাবে এবং তারপরে ইএস যুক্ত হবে। তো কপি, সিওপিওয়াই, এই যে ওয়াই, ওয়াই এর পূর্বে পি, একটা কনসোনেন্ট, তো সেটা এই জন্য পি এর পরে ওয়াই যে আছে, ওয়াইটা ওয়াইটা অমিট হয়ে আই ই এস যুক্ত হয়েছে, কপি থেকে কপিস। বেবিটাও এমনই, ওয়াই এর পূর্বে কনসোনেন্ট, সুতরাং ওয়াইটা অমিট হয়ে যে আই এস যুক্ত হয়েছে, বেবি, বেবিস। এরপরের রুলস হলো নাউন এন্ডিং উইথ ওয়াই অ্যান্ড এ ভাওয়েল বিফোর, মানে ওয়াই আছে কিন্তু তার পূর্বে ভাওয়েল আছে, তাহলে সেটা এখানে আবার শুধু এস যুক্ত করলেই হচ্ছে। টয়, টয়েস, এই যে ওয়াই এর পূর্বে ও, মানে একটা ভাওয়েল, সুতরাং এখানে এস ইএস যুক্ত হবে না, শুধু এস যুক্ত হবে। কি, কিস, একই রকম নিয়ম। এরপরে রুলস হলো নাউন এন্ডিং উইথ ও অ্যান্ড এ কনসোনেন্ট বিফোর,
কাছাকাছি এই যে 3 নাম্বার যে রুলস, সেটার মতনই এখানে ও আছে আর এখানে ছিল ওয়াই। তো যদি ও থাকে এবং তার পূর্বে কনসোনেন্ট থাকে তাহলে ইএস যুক্ত হবে। যেমন টমেটো, টমেটো ও এর পূর্বে কনসোনেন্ট, সুতরাং টমেটো টমেটোস ইএস যুক্ত হয়েছে। হিরো ও এর পূর্বে আর কনসোনেন্ট, সুতরাং হিরো হিরোস হিরো ইএস যুক্ত হয়েছে। এরপরে রুলসটা হলো নাউন এন্ডিং উইথ সরি, এন্ডিং উইথ এফ অর এফই। এফ বা এফই যদি থাকে তাহলে এফ বা এফই ভিএস হয়ে যাবে। তো উদাহরণ দেখি, ওয়াইফ ওয়াইফস, WIFE, এই এফইটা ভিএস হয়ে যাবে। লিফ লিপস, LEAF, LEAVES। এরপরে রুলস হলো সাম নাউন্স আর চেঞ্জ ইনসাইড, ওয়ার্ডের ভিতরে পরিবর্তন হয়। তো ম্যান থেকে মেন, ম্যান হলো সিঙ্গুলার, এই এখানে মাঝখানে যে এ লেটারটা আছে এটা ই হয়ে গেছে। এমনইভাবে উমেন উইমেন হয়ে গেছে। The main part of a compound nouns, main part of compound nouns are added to s। একটা কম্পাউন্ড নাউন্সের মেইন পার্টের সাথে এস যুক্ত করে প্লুরাল করা হচ্ছে। ফাদার ইন ল, এখানে মেইন পার্ট হলো ফাদার, সুতরাং ফাদার্স ইন ল হয়েছে। পাসার বাই, পাসার্স বাই, পাসার সাথে এস যুক্ত হয়েছে এবং এভাবে এটা প্লুরাল হয়েছে। এর পরের রুলস হলো সাম নাউন্স সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল আর দ্য সেম। কিছু নাউনের সিঙ্গুলার এবং প্লুরাল হলো একই। যেমন ডিয়ার, DEER, অথবা আর একটা হলো FISH, এই ফিশ, এটা সিঙ্গুলার এবং প্লুরাল একই। সাম নাউন্স আর অলওয়েজ প্লুরাল, কিছু নাউন সর্বদাই প্লুরাল। তো পিপুল ক্লোথস, এই পিপুল এবং ক্লোথস সব সময় প্লুরাল, এটার কোনো সিঙ্গুলার নাই। তারপরে এক্সেপশনাল কিছু রুলস আছে। অক্স থেকে অক্সেন, অক্স হলো সিঙ্গুলার, অক্সেন হলো প্লুরাল। চাইল্ড চিলড্রেন, চাইল্ড হলো সিঙ্গুলার আর চিলড্রেন হলো প্লুরাল। তো এইখানে আমরা মোটামুটি 11টা রুলস পড়লাম। এই রুলসগুলো বিভিন্ন গ্রামার বইয়ে আছে। আমরা আমরা খুব সংক্ষেপে এক্সাম্পল খুব কম দিয়েছি। মোটামুটি জানলাম নাউন সম্পর্কে। তো প্রথমে আমরা নাউন সম্পর্কে জানলাম যে ক্লাসিফিকেশন করার মাধ্যমে নাউনকে চেনার চেষ্টা করলাম। এরপরে নাউন কিভাবে গঠিত হয় সাফিক্সের মাধ্যমে সেটা দেখলাম। এরপরে আমরা দেখলাম যে নাউন সিঙ্গুলার এবং প্লুরাল হয়, কাউন্টেবল যদি হয় তাহলে সিঙ্গুলার অথবা প্লুরাল হয়। এখন আমরা রুলস শিখলাম হলো সিঙ্গুলার থেকে কিভাবে এস বা ইএস যুক্ত হয়ে বা আইএস যুক্ত হয়ে কিভাবে প্লুরাল করে। আচ্ছা, আমরা এখন এই যে কাউন্টেবল নাউনের বৈশিষ্ট্যটা দেখব। উম, তো কাউন্টেবল নাউন কি হয়, ইউ ক্যান কাউন্ট কাউন্টেবল নাউন। তারপর কাউন্টেবল নাউন হ্যাজ এ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্মস। আর আরেকটা বৈশিষ্ট্য, ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হলো সিঙ্গুলার কাউন্টেবল নাউন cannot stand alone in a sentence. It must have a determiner like a and the, my, this, etc. আমরা ডিটারমিনারের উপর আলাদা ক্লাস করব। তো এখানে সংক্ষেপে আমরা জানার চেষ্টা করছি যে একটা সিঙ্গুলার নাউন যখন সিঙ্গুলার কাউন্টেবল নাউন কিন্তু একা একাই থাকবে না, হয় তার সাথে সাধারণত একা একা থাকবে না, আহ, খুব ব্যতিক্রম না হলে সবসময় এটার সাথে একটা ডিটারমাইনার থাকে, হয় এন থাকবে অথবা দি থাকবে অথবা কোনো একটা ডিটারমাইনার পজেসিভ এটা থাকবে। আর এটার স্ট্রাকচারটা হলো ডিটারমাইনার প্লাস সিঙ্গুলার কাউন্টেবল নাউন। তো কাউন্টেবল নাউন
আহ, কিভাবে আরো একটু বিস্তারিত কি কি বসে সেটা একটু দেখি। ইউজ ইনডিফিনিট আর্টিকেল, এই যে এ অ্যান হলো ইনডিফিনিট আর্টিকেল বসে হোয়েন অ্যান্ড দ্য নাউন ইজ নট স্পেসিফিক, নাউনটা যখন স্পেসিফিক না, নির্দিষ্ট না, ঠিক তখন এ বা অ্যান বসে। আই স এ ক্যাট, শি এট অ্যান অ্যাপল। তো এটা ক্যাট এবং অ্যাপল এখানে কিন্তু নির্দিষ্ট না, স্পেসিফিক না। তো এ বা অ্যান বসছে, এটা সিঙ্গুলার হওয়ার কারণে এ বা অ্যান বসছে। তারপরে ইউজ এ ডেফিনেট আর্টিকেল দি, ডেফিনেট আর্টিকেল দি কখন বসবে? হোয়েন দ্য নাউন ইজ স্পেসিফিক, নাউনটা স্পেসিফিক এবং নোন অর নোন মানে পরিচিত। তা এই 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 দিয়ের একটা আলাদা রুলস আছে, বেশ কিছু রুলস আছে, সেইটা আমরা পরে শিখব। আপাতত একটু জানা থাকলো যে স্পেসিফিক এবং নোন হলে দি বসে। যেমন ক্লোজ দ্য ডোর, এটা হলো পরিচিত, মানে রুমের মধ্যে বা একটা বাসার মধ্যে পরিচিত আমাদের পরিচিত জিনিসের আগে দি বসে, খুব পরিচিত জিনিসের আগে দি বসে। তারপরে আই লাইক দ্য বুক ইউ গেভ মি, তুমি আমাকে যে বইটা দিয়েছিলে সে বইটা আমি পছন্দ করি। তো এখানে নির্দিষ্ট হয়ে গেল যে বইটা, সেই বইটা। তারপর ইউজ পজিটিভস অর ডিটারমাইনার্স, পজিটিভ এবং ডিটারমাইনার বসে এটা বোঝানোর জন্য টু শো ওনারশিপ অর স্পেসিফিকেশন, মানে মালিকানা অথবা নির্দিষ্টকরণ করতে পজিটিভ বা ডিটারমাইনার্স বসে। দিস ইজ মাই বুক, এটা আমার বই। গিভ মি দ্যাট পেন, আমাকে ওই পেনটা দাও। তো এগুলো হলো স্পেসিফিকেশন অথবা ওনারশিপ বোঝাচ্ছে। ওনারশিপের ক্ষেত্রে পজিটিভ অথবা অন্যান্য ডিটারমাইনার, স্পেসিফিকেশন হচ্ছে আর কি। তো এই ডিটারমাইনারের উপর আমরা আলাদা ক্লাস করব। এরপরে আনকাউন্টেবল, আরো আনকাউন্টেবলের বৈশিষ্ট্য। আনকাউন্টেবল নাউন্স ক্যানট বি কাউন্টেড ইন্ডিভিজুয়ালি, মানে যে নাউনটা আমার সামনে আছে বা যেটা নিয়ে আমরা কথা বলছি সেই নাউনটা ইন্ডিভিজুয়ালি কিন্তু গণা সম্ভব না। আহ, এবং দে ডোন্ট হ্যাভ প্লুরাল ফর্মস, তাদের প্লুরাল ফর্মস থাকে না, যেমন ইনফরমেশন, ওয়াটার, রাইস, অ্যাডভাইস, এগুলো। তারপর ডোন্ট ইউজ এ অ্যান অর নাম্বারস, নাম্বার বসবে না অথবা এ অ্যান বসবে না ডিরেক্টলি বিফোর অ্যান আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের ঠিক পূর্বে এ অ্যান অথবা নাম্বারস বসবে না, বসলে কিন্তু এটা মেজর মিস্টেক হয়ে যাবে। তবে মেজর ওয়ার্ড বসবে, যেমন অ্যান অ্যাডভাইস অথবা টু ইনফরমেশনস, এইটা কিন্তু হবে না। কি হবে? সাম অ্যাডভাইস অথবা এ পিস অফ অ্যাডভাইস, এখানে এ বসছে কিন্তু এই পিস আসছে, পিসটা হলো মেজর ওয়ার্ড। তারপর ইউজ মেজার ওয়ার্ডস, এই যে বললাম যে মেজার ওয়ার্ডস কোয়ান্টিফাই, মেজার ওয়ার্ডস এর কাজ কি? কোয়ান্টিফাইং এক্সপ্রেশন, এটা এটা পরিমাণ নির্দেশ করবে, টু এক্সপ্রেস কোয়ান্টিটি। স্ট্রাকচারটা এরকম যে মেজার ওয়ার্ড প্লাস অফ প্লাস আনকাউন্টেবল নাউন, যেমন আ গ্লাস অফ ওয়াটার, আ পিস অফ অ্যাডভাইস। এক্সাম্পলস অফ আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের একটা কিছু এক্সাম্পল। এইটা হলো, এইটাও ঠিক ক্লাসিফিকেশনটা আমরা চেনার জন্য, আনকাউন্টেবল নাউন চেনার সুবিধার্থে এই ক্লাসিফিকেশনটা আমরা দেখছি। মানে এইটা উদাহরণগুলোতে গ্রুপ ওয়াইজ সাজিয়ে আপনাকে উদাহরণগুলো বা এক্সাম্পলগুলো আমরা দেখাচ্ছি। ফ্লুইডস, তরল, তরল পদার্থ, যেমন ওয়াটার, মিল্ক, ওয়েল, ইঙ্ক, স্যুপ, এগুলো হলো আনকাউন্টেবল নাউন। এরপর গ্যাসেস, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এয়ার, স্মোক, এগুলো আনকাউন্টেবল নাউন। ন্যাচারাল ফেনোমেনা, ইলেকট্রিসিটি, হিট, ডার্কনেস, সানশাইন, ওয়েদার, এগুলো আনকাউন্টেবল নাউন। ম্যাটেরিয়ালস টু স্মল টু বি কাউন্টেড, এত ছোট ম্যাটেরিয়াল, এত কোনাগুলো এত ছোট বা ছোট ছোট দানা, সেগুলো গণা সম্ভব না, যেমন স্যান্ড, ডার্ট, সল্ট, রাইস, ফ্লাওয়ার। একাডেমিক ডিসিপ্লিনস, ম্যাথমেটিক্স, জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। অ্যাবস্ট্রাকশনস, অ্যাবস্ট্রাকশন বা অ্যাবস্ট্রাক্ট নাউন, সেটা হলো লাভ, সিম্প্যাথি, কারেজ, বিউটি, ফ্রিডম। এরপরে আদার ইনট্যাঞ্জিবিলিটিস, ইনট্যাঞ্জেবলস, সরি, আদার ইনট্যাঞ্জেবলস মানে যেগুলো ধরা ছোঁয়া যায় না এরকম আর কি। ওয়ার্ক, অ্যাডভাইস কিন্তু অনুভব করা যায়, আমরা বুঝতে পারি, আন্ডারস্ট্যান্ড, উই আন্ডারস্ট্যান্ড। অ্যাডভাইস, ইনফরমেশন, নলেজ। ডিজিজ, কলেরা, ম্যালেরিয়া, ডায়াবেটিস, ইনফ্লুয়েঞ্জা, ডিসেন্ট্রি। ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি, ইংলিশ, ফ্রেঞ্চ, জার্মান, রাশিয়ান। গেমস, ফুটবল, ক্রিকেট, হকি, চেস, টেনিস। সলিড সাবস্টেন্সেস, আর্থ, ব্রেড, কটন, নাইলন, ফার্নিচার, এই গ্রুপগুলো আমরা
দেখছি যে আনকাউন্টেবল নাউন। ভার্বাল নাউন্স: ক্যাম্পিং, কুকিং, প্যাকিং, জাম্পিং, রানিং, এগুলো ভার্বাল নাউন। ভার্বাল নাউন্স মানে ভার্ব থেকে, ভার্বের সাথে আইনজি যোগ করে এই নাউনগুলো গঠিত হয়েছে। নেমস অফ দ্য অ্যাক্টিভিটিস: একটু আগে যখন নাউন চিনলাম তখন আমরা কি বলেছি, এগুলো নেম অফ দ্য অ্যাক্টিভিটিস। তো এই নেম অফ দ্য অ্যাক্টিভিটিসকে বলা হয় ভার্বাল নাউন্স, এগুলো আনকাউন্টেবল নাউন। এরপরে মেজর ওয়ার্ড আমরা দেখব। মেজর ওয়ার্ড হলো মেজর ওয়ার্ডস ফর আনকাউন্টেবল নাউন। মেজর ওয়ার্ডের কিছু উদাহরণ আমরা দেখব। ইউ ক্যান অ্যাড মেজর ওয়ার্ডস বিফোর অ্যান আনকাউন্টেবল নাউন। মেজর ওয়ার্ডস আর রিলেটেড টু, মেজর ওয়ার্ডস হলো কন্টেইনার, লেন্থ, ওয়াইড, শেপ, ওয়েট, এইটার সাথে রিলেটেড। যেমন এগুলো মাধ্যমে আমরা মেজার করি। যেমন কন্টেইনার মানে পাত্র, যে পাত্রে আমরা জিনিসটা তরল, হয়তো কোনো তরল নিচ্ছি, সেই কন্টেইনার ধরে আমরা মেজার ওয়ার্ডটা ইউজ করছি। লেন্থ দৈর্ঘ্য, ওয়াইড প্রস্থ, শেপ আকার, অ্যান্ড ওয়েট মানে ওজন। আমরা মেজর ওয়ার্ডের কিছু উদাহরণ দেখব, মেজর ওয়ার্ডস ফর আনকাউন্টেবল নাউন্স। মেজর ওয়ার্ডটা এরকম নিউমেরালস থাকবে, তারপরে মেজর ওয়ার্ডস, তারপরে অফ, তারপরে আনকাউন্টেবল নাউন। এক্সাম্পলস অফ কন্টেইনার বেসড মেজর ওয়ার্ডস: আ বোতল অফ মিল্ক, টু গ্লাসেস অফ ওয়াটার, আ ব্যাগ অফ রাইস, থ্রি জার্স অফ সুগার, আ কাপ অফ টি। Examples of portion based measure words: a slice of bread, two pieces of furniture, a heap of earth, a pinch of salt. Examples of measure words relating to length, length এর সাথে related: a foot of water, 2 yards of string, a mile of cable. Area: 5 acres of land. Volume: a liter of petrol, 2 liters of milk. Measure words for uncountable noun. এখানেও এক্সাম্পলস অফ মেজর ওয়ার্ডস রিলেটিং টু অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটিজ, আইডিয়াস, কন্ডিশনস অফ পিপল অর থিংস। মানে অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি, আইডিয়াস এবং কন্ডিশনের উপর ভিত্তি করে যে মেজর ওয়ার্ড। আ পিস অফ ইনফরমেশন, অ্যান আইটেম অফ নিউজ, আ বিট অফ লাক, আ ওয়ার্ড অফ অ্যাডভাইস, অ্যান অ্যাটাক অফ ইনফ্লুয়েঞ্জা। সাম স্পেশাল মেজর ওয়ার্ডস দ্যাট গো উইথ স্পেশাল নাউন, কিছু স্পেশাল মেজর ওয়ার্ড স্পেশাল নাউনের সাথে যায়। যেমন ব্লেড অফ গ্রাস, দেখেন একটা ঘাসের একটা পাতা, এটাকে আমরা বলি ব্লেড অফ গ্রাস। আ পাইল অফ রাবিশ, আ লাম্প অফ সুগার, আ শিট অফ পেপার, আ স্পেক অফ ডাস্ট, একটা ধূলিকণা। আ লোড অফ হে, লোড অফ কোল। Some nouns can be used as countable as well as uncountable, but in that case there is a difference of meanings. মানে কিছু নাউন কাউন্টেবল হয়, আনকাউন্টেবল হয়, কিন্তু এই ক্ষেত্রে কাউন্টেবল এবং আনকাউন্টেবলের মধ্যে অর্থের একটা পার্থক্য আছে। যেমন আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টু ডু, আমার অনেক কিছু কাজ আছে, অনেক কাজ আছে। তার মানে এই ওয়ার্ক মানে অ্যাক্টিভিটি। কিন্তু আই হ্যাভ রেড মোস্ট অফ দ্য ওয়ার্কস অফ শেক্সপিয়ার, এটা হলো লিটারেচার, এ ওয়ার্কস মানে লিটারেচার মানে সাহিত্যকর্ম। এরপরে দ্য স্টিল ওয়ার্কস উইল রিমেইন ক্লোজড ফর ঈদ হলিডেজ। স্টিল ওয়ার্কস মানে স্টিলের যে দোকান বা ওয়ার্কশপ যেটা, সেইটা আহ, আহ, যেখানে স্টিলের কাজ হচ্ছে বা মেরামতের কাজ হয়, সেই স্টিল ওয়ার্ক, অথবা তৈরি হয়, স্টিলের কোনো কিছু তৈরি হয়, সেই দোকান। এরপরে আরো কিছু উদাহরণ আমরা দেখব, বেশ কিছু উদাহরণ যেখানে একই ওয়ার্ড সিঙ্গুলার, কাউন্টেবল এবং আনকাউন্টেবল, এবং এখানে অর্থের পার্থক্য। আই পিকড আপ 3 stones ফ্রম দ্য রিভার ব্যাঙ্ক। আর এখানে দ্য হাউস ওয়াজ বিল্ট অফ সলিড স্টোন। তো বিল্ডিংটা অনেকগুলো পাথর দিয়ে তৈরি, তো এটাকে গণা সম্ভব নয়, এই জন্য আনকাউন্টেবল নাউন। আর 3 stones এখানে কিন্তু গণা সম্ভব হয়েছে বলেই এটা কাউন্টেবল। হেয়ার, এখানে দেখেন, দের ইজ এ গ্রে হেয়ার ইন ইয়োর বিয়ার্ড, তোমার দাড়িতে একটা সাদা চুল আছে। তো সাদা চুল আছে, সেইটা একটা, সেহেতু এটা গণা যাচ্ছে। কিন্তু যখন শি হ্যাজ বিউটিফুল লং হেয়ার, তো এই সমস্ত চুল তো আর গণা সম্ভব না, তখন এটা আনকাউন্টেবল নাউন। ফায়ার, 3 fires ব্রোক আউট ইন দ্য সিটি লাস্ট নাইট, গত রাতে 3টা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাহলে এখানে এই ফায়ার্স মানে হলো অগ্নিকাণ্ড, এটা গণনা করা যাচ্ছে। কিন্তু বি কেয়ারফুল উইথ ফায়ার, এই ফায়ারটা হলো সাধারণ অর্থে ফায়ার, মানে সমস্ত ফায়ারকে মানে আগুনকে বোঝানো হচ্ছে। ইট ক্যান বি ডেঞ্জারাস।
ল্যান্ড, সেভারাল ল্যান্ডস ওয়ার কনকিউয়ার্ড বাই দ্য কিং। এখানে ল্যান্ড মানে দেশ বোঝাচ্ছে। আর বাংলাদেশ হ্যাজ ভেরি ফার্টাইল ল্যান্ড, এই ল্যান্ড মানে আসলে মাটি বোঝাচ্ছে। মাটি তো আর গণনা করা যায় না, মাটি মানে আনকাউন্টেবল নাউন ল্যান্ড। আর এই ল্যান্ডস মানে যেহেতু দেশ, দেশ গণনা করা যায়। তারপরে আয়রন, দেয়ার আর টু আয়রনস ইন দ্য লন্ড্রি রুম। লন্ড্রি রুমে দুইটা আয়রন আছে। এই আয়রন মানে ইস্ত্রি, যেটা আমরা কাপড় সমান করার জন্য, স্মুথ করার জন্য ব্যবহার করে থাকি, সেই যন্ত্রটা। দ্য গেট ইজ মেড অফ আয়রন, এটা হলো আয়রন একটা ধাতু, সেই ধাতুকে বোঝাচ্ছে, এজন্য এটা আনকাউন্টেবল নাউন। ইনস্ট্রাকশন, দ্য টিচার গেভ আস থ্রি ক্লিয়ার ইনস্ট্রাকশন, তিনটা ইনস্ট্রাকশন দিয়েছে, এটা ঠিক আছে। কিন্তু গুড ইনস্ট্রাকশন ইজ ইসেনশিয়াল ফর লার্নিং, এখানে জেনারেলি ইনস্ট্রাকশনকে বোঝাচ্ছে, এটা আনকাউন্টেবল নাউন। উড, দ্য কার্পেন্টার্স ইউজড ডিফারেন্ট উডস টু মেক ফার্নিচার, বিভিন্ন ধরনের, যেমন সেগুন সেগুন কাঠ, কাঁঠাল কাঠ, এরকম বিভিন্ন ধরনের কাঠ ব্যবহার করে ফার্নিচার তৈরির জন্য। তো এইটা কাউন্টেবল নাউন। কিন্তু দ্য টেবিল ইজ মেড অফ উড, এইটা জেনারেল অর্থে বোঝাচ্ছে, সাধারণ অর্থে বোঝাচ্ছে কাঠ, এই জন্য এটা আনকাউন্টেবল নাউন। ব্রিক, দ্য ওয়াল ইজ মেড অফ রেড ব্রিক্স, ছোট একটা দেয়াল দেখা যাচ্ছে কয়টা ব্রিক দিয়ে তৈরি সেটা হয়তো গণনা করা যায়, এই জন্য এটা কাউন্টেবল নাউন। কিন্তু দ্য হাউস ওয়াজ বিল্ড উইথ ব্রিক অ্যান্ড সিমেন্ট, সিমেন্ট এবং ইট, অনেক টুকরা টুকরা ইট দিয়ে বিল্ডিংটা তৈরি করা হয়েছে, এটা গণনা করা সম্ভব না, এটা আনকাউন্টেবল নাউন। এরপর আরো কিছু উদাহরণ। কেক, উই অর্ডার টু কেকস ফর দ্য পার্টি, আমরা পার্টির জন্য দুইটা কেক অর্ডার করেছি, মানে একটা পাউন্ড, হয়তো 2 পাউন্ডের একটা কেক, বা দুইটা কেক আর কি। তো এটা গণনা করা যাচ্ছে, কিন্তু যখন স্লাইস হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে, তখন তো আর গণনা করা যাচ্ছে না। উড ইউ লাইক সাম কেক, এখানে সাম কেক ব্যবহার করা হচ্ছে, আনকাউন্টেবল নাউন। এরপরে টাইম, আই হ্যাভ বিন টু প্যারিস 3 টাইমস, মানে এখানে 3 টাইমস মানে বার, কয়বার, 3 বার গেছি। আর এখানে ডু ইউ হ্যাভ ইনাফ টাইম টু ফিনিশ দিস ওয়ার্ক, এইখানে টাইম মানে সময়। নয়েজ, দ্য সিটি ইজ ফুল অফ স্ট্রেঞ্জ নয়েজেস অ্যাট নাইট, রাতের বেলা বিভিন্ন ধরনের সাউন্ড হয়, হয়তো চিৎকারের সাউন্ড হচ্ছে, হয়তো ধাতুর ঝনঝনানি শব্দ হচ্ছে, তাহলে এইটা বিভিন্ন ধরনের সাউন্ড। কিন্তু টু মাচ নয়েজ, এখানে এই নয়েজ মানে হলো জেনারেল অর্থে শব্দ, ডিস্টার্বস কনসেন্ট্রেশন। ডিউটি, দ্য সোল্ডার পারফর্মড অল হিজ ডিউটিস ফেইথফুলি, সৈনিকটা তার সমস্ত দায়িত্ব পালন করেছে, তাকে যে কয়টা কাজ দেওয়া হয়েছে সেই কাজ, ডিউটিস মানে কাজ এখানে। ইট ইজ ইয়োর ডিউটি, এটা তোমার দায়িত্ব, এখানে দায়িত্ব বোঝানো হচ্ছে, এটা আনকাউন্টেবল নাউন। ইট ইজ ইয়োর ডিউটি টু হেল্প ইয়োর প্যারেন্টস। তো এখানে আহ, আরেকটা উদাহরণ এখানে দেখছি। জন থ্রু এ স্টোন অ্যাট দ্য উইন্ডো, একটা স্টোন, একটা পাথর জানালায় ছুড়ে দিয়েছিল। তো দ্য বিল্ডিং ইজ মেড অফ স্টোন, বিল্ডিংটা স্টোন দিয়ে তৈরি বা পাথর দিয়ে তৈরি, এটা আসলে গণনা করা সম্ভব না। আমরা কয়েকটা ফিল ইন দি গ্যাপস দেখি। ড্যাশ ইজ এ ফিরোসাস অ্যানিমাল, এখানে কি হতে পারে? যে কোনো একটা নাউন হবে, যেহেতু এটা সাবজেক্ট, আর এই অংশটুকু প্রেডিকেট, তো সাবজেক্টে দ্য টাইগার হতে পারে, দ্য লায়ন হতে পারে, তাই না? দ্য লায়ন ইজ এ ফেরোসাস অ্যানিমাল। দ্য টিচার গেভ মি ড্যাশ, এটা আসলে অবজেক্ট, তার মানে একটা নাউন হবে এখানে। আহ, এখন তো এখানে অ্যান ইনস্ট্রাকশন, এটা কাউন্টেবল নাউন, অথবা সাম ইনস্ট্রাকশন আনকাউন্টেবল নাউন। ইনস্ট্রাকশন কাউন্টেবল হতে পারে, আনকাউন্টেবল হতে পারে। যদি আনকাউন্টেবল হয় তাহলে সাম বসবে, আর যদি কাউন্টেবল হয় তাহলে অ্যান বসবে। তারপরে ফ্লাওয়ার মিক্সড উইথ সুগার, মানে চিনির সাথে আটা মিক্সড করে এই করলে সেটাকে কেক বলা হয়, কেক মানে এটা দিয়ে কেক তৈরি হয় আর কি। তো এখন যেটা বলতে যাচ্ছি, আমরা এতক্ষণ যা শিখলাম, ছোট্ট নাউন সম্পর্কে জানলাম, আর তার সাবজেক্ট প্রেডিকেট সম্পর্কে জানলাম। নাউন কে চিনেছি প্রথমে ক্লাসিফিকেশনের মাধ্যমে, নাউনের গঠন দেখেছি, নাউনকে কিভাবে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায় সেটা দেখেছি, সাফিক্সের মাধ্যমে নাউনকে কিভাবে গঠন করা হয় সেটা দেখলাম, কাউন্টেবল আনকাউন্টেবলের বৈশিষ্ট্যগুলো দেখলাম, এবং একই ওয়ার্ড কাউন্টেবল এবং আনকাউন্টেবল হলে
কি হয়, অর্থ কিভাবে ভিন্নতা আসে সেইটা দেখলাম। তো ইফ ইউ ফাইন্ড মাই ভিডিও ক্লাস হেল্পফুল, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দ্য ভিডিও। তো to stay updated with my upcoming content, kindly click on the bell icon. Thank you once again for being with me. I look forward to seeing you very soon with another useful video. আল্লাহ হাফেজ। তো ক্লাসটা আমরা এখানে শেষ করছি, আশা করি আপনার পরবর্তী ক্লাস করবেন এবং আপনারা উপকৃত হবেন। এই ক্লাসগুলো গ্রামারের বেসিক ক্লাস। এইটা যদি আপনি ফলো করেন, ইনশাল্লাহ আপনার অ্যাডভান্স লেভেলে স্পোকেন এবং রিটেন ইংলিশে আপনার কাজে লাগবে। আল্লাহ হাফেজ।